আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি এর আজকের লেকচার নাম্বার 10, যেখানে আমরা ম্যাগনেটস অ্যান্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস অর্থাৎ চুম্বক এবং চৌম্বকীয় উপকরণ নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। তাহলে প্রথমেই আমরা দেখব চুম্বকের সংজ্ঞা কি। চুম্বক এমন একটি পদার্থ যা লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে আকর্ষণ করে এবং একে সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে রাখলে সর্বদা উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। তাছাড়া চুম্বক দ্বারা অন্য চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা যায়। অর্থাৎ চৌম্বক পদার্থ লোহা, নিকেল এবং কোবাল্ট ইত্যাদি পদার্থকে কি করে? আকর্ষণ করে এবং এটিকে যদি আমরা সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে রাখি তাহলে এই চুম্বক উত্তর এবং দক্ষিণ দিক নির্দেশ করে। তাছাড়া চুম্বক দ্বারা চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা যায়। চৌম্বক পদার্থ কি তাহলে? চৌম্বক পদার্থ হলো চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করে তাদেরকেই চৌম্বক পদার্থ বলে। তাহলে চুম্বক দ্বারা চৌম্বক পদার্থকে কি চুম্বকে পরিণত করা যায়। তাছাড়া আমরা বলতে পারি যে সুতরাং যে পদার্থের দিকদর্শী ও আকর্ষণ ধর্ম আছে, কি ধর্ম? দিকদর্শী, অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিক নির্দেশ করে, তাই কি দিকদর্শী এবং কি আকর্ষণ ধর্ম আছে। এই লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি কি করে? আকর্ষণ করে, তাই কি আকর্ষণ ধর্ম আছে। এবং যে পদার্থ দ্বারা অন্য চুম্বক পদার্থকে এ ধর্মে সঞ্চালন করা যায়, অর্থাৎ চুম্বকে পরিণত করা যায়, তাকে কি চুম্বক বলে। তাহলে চুম্বক হতে হলে আমাদের তিনটি জিনিস প্রয়োজন। একটা হলো দিকদর্শী ও আকর্ষণ ধর্ম, এই দুইটা ধর্ম থাকতে হবে এবং এই চুম্বক পদার্থকে এ ধর্মে অর্থাৎ চুম্বকের ধর্মে কি পরিণত করা যায় বা সঞ্চালন করা যায়, এই তিনটি জিনিস থাকলে কি উক্ত জিনিসকে চুম্বক বলা যাবে। এখন আমরা দেখব চুম্বকের যে চারটি ধর্ম থাকে, যথা এক হচ্ছে কি আকর্ষণ ধর্ম, দুই হচ্ছে দিকদর্শী ধর্ম, তিন হচ্ছে দুই প্রান্তের বিপরীত মেরু ধর্ম এবং চার হচ্ছে চুম্বকীকরণ ধর্ম। এই চারটি ধর্ম যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আকর্ষণ ধর্ম কি? চুম্বক লোহা বা লোহা মিশ্রিত ধাতু অথবা চৌম্বক পদার্থকে কি করে? আকর্ষণ করে। একটি চুম্বককে লোহার গুঁড়ার মধ্যে রাখলে লোহার গুঁড়াগুলো এর চারিদিকে জড়িয়ে ধরবে। এটি হচ্ছে চুম্বকের আকর্ষণীয় ধর্ম। যে ধর্মের জন্য চুম্বক অন্যান্য পদার্থকে আকর্ষণ করে তাকে চুম্বকের আকর্ষণ ধর্ম বলে। চুম্বক অন্য একটি চুম্বকের বিপরীত মেরু এবং চুম্বক পদার্থকে আকর্ষণ করে কিন্তু শুধু অন্য একটি চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে। এটাই চুম্বকের নিশ্চিত প্রমাণ। অর্থাৎ বলছে যে চুম্বক লোহা এবং লোহা মিশ্রিত ধাতু বা চৌম্বক পদার্থকে কি আকর্ষণ করবে। একটি চুম্বককে যদি আমরা লোহার গুঁড়ার মধ্যে রাখি তাহলে গুঁড়াগুলো কি চুম্বকের চারিদিকে কি জড়িয়ে ধরবে, সেটা আমরা হয়তোবা বাস্তবে অনেকে দেখেছি বা অনেকে দেখিনি। এটি হচ্ছে চুম্বকের আকর্ষণীয় ধর্ম। যে ধর্মের জন্য চুম্বক অন্যান্য পদার্থকে আকর্ষণ করে তাকে কি চুম্বকের আকর্ষণ ধর্ম বলে। চুম্বক অন্য একটি চুম্বকের বিপরীত মেরু এবং চুম্বক পদার্থকে আকর্ষণ করে, অর্থাৎ একটি চুম্বক অন্য একটি চুম্বকের কি বিপরীত মেরু এবং কি চৌম্বক পদার্থকে কি আকর্ষণ করে কিন্তু শুধু অন্য একটি চুম্বকের সমমেরুকে বিকর্ষণ করে। অর্থাৎ একটি চুম্বক অন্য চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করবে কিন্তু সমমেরুকে কি বিকর্ষণ করবে। এটাই কি চুম্বকের নিশ্চিত প্রমাণ বা চুম্বকের ধর্ম। এবার আমরা দেখব দিকদর্শী ধর্ম কি। এই ধর্মের জন্য চুম্বক দিক নির্দেশ করতে পারে। একটি চুম্বককে সুতা দ্বারা মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি সর্বদা উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে। অর্থাৎ একটা চুম্বককে যদি আমরা সুতা দিয়ে ঝুলিয়ে দিই তাহলে ওই চুম্বকটি সর্বদা কি উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে থাকবে। যে ধর্মের দ্বারা চুম্বক দিক নির্দেশ করতে পারে তাকে চুম্বকের দিকদর্শী ধর্ম বলে। তাহলে দিকদর্শী ধর্ম কাকে বলে? যে ধর্মের দ্বারা চুম্বক দিক নির্দেশ করতে পারে তাকে চুম্বকের দিকদর্শী ধর্ম বলে। চুম্বকের এ ধর্মের বলেই আদিকালের
নাবিকেরা অকুল সাগরে জাহাজ পরিচালনা করতেন, সেজন্য একে পথ নির্দেশক পাথর বা লিডিং স্টোন বলা হতো। অর্থাৎ এই চুম্বকের দিকদর্শী ধর্মের কারণে আদিকালে নাবিকেরা যখন সাগরে জাহাজ পরিচালনা করত, তখন তো তারা তাদের জাহাজ কোন দিকে যাচ্ছে সেটা তারা বুঝতে পারতো না, কিন্তু এই চুম্বককে তারা এইভাবে সুতায় ঝুলিয়ে দিলে তারা বুঝতে পারতো যে জাহাজটা দক্ষিণ দিকে যাচ্ছে কিনা বা অন্য কোনো দিকে যাচ্ছে কিনা। তারা কি এই দিককে নির্দিষ্ট করার জন্য এই চুম্বক পদার্থ ব্যবহার করতেন। দুই প্রান্তে বিপরীত মেরু ধর্ম। চুম্বকের দুই প্রান্তে বিপরীত মেরু সর্বদা লক্ষ্য করা যায়। দুটি চুম্বকের সমধর্মী মেরু পরস্পরের কাছে আনলে এরা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী মেরু পরস্পরের কাছে আনলে এরা কি আকর্ষণ করে। দুটি চুম্বক যদি পরস্পরের কাছে আনা হয় এবং যদি সমধর্মী মেরু হয় তাহলে কি পরস্পরকে কি বিকর্ষণ করবে, এবং মেরু দুটি যদি বিপরীত ধর্মী হয় তাহলে কি পরস্পরকে এরা কি আকর্ষণ করবে। চুম্বকীকরণ ধর্ম। এই ধর্মের বলে কোন চুম্বক পদার্থকে ঘর্ষণ করে চুম্বকে পরিণত করা যায়। অর্থাৎ চুম্বকের এই ধর্মের বলে অন্য চুম্বক পদার্থকে কি ঘর্ষণের মাধ্যমে চুম্বকে পরিণত করা যায়। চুম্বক ধারা একটি কাঁচা লোহার পাত বা দণ্ডকে ঘর্ষণ করলে ওই পাত বা দণ্ডটিও চুম্বকে পরিণত হয়। যে ধর্মের জন্য চুম্বক দ্বারা অন্য পদার্থকে চুম্বকে পরিণত করা যায় তাকে চুম্বকের চুম্বকীকরণ ধর্ম বলে। তাহলে চুম্বকের চুম্বকীকরণ ধর্ম কাকে বলে? যে ধর্মের জন্য চুম্বক দ্বারা অন্য পদার্থকে চুম্বকে পরিণত করা যায় তাকে চুম্বকের চুম্বকীকরণ ধর্ম বলে। এখন আমরা চুম্বকের শ্রেণীবিভাগ দেখব। চুম্বককে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে প্রাকৃতিক চুম্বক বা স্বাভাবিক চুম্বক। একটি হচ্ছে কি স্বাভাবিক চুম্বক বা প্রাকৃতিক চুম্বক। অন্যটি হচ্ছে কৃত্রিম চুম্বক। এই কৃত্রিম চুম্বককে কি আবার দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে স্থায়ী চুম্বক এবং অন্যটি হচ্ছে অস্থায়ী চুম্বক। এই স্থায়ী চুম্বককে আবার চার ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে দণ্ড চুম্বক, দুই হচ্ছে অর্শক্ষুরাকৃতি চুম্বক, তিন হচ্ছে রিং চুম্বক, চার হচ্ছে শলাকা চুম্বক। তাহলে চুম্বক প্রধানত কি দুই প্রকার: স্বাভাবিক চুম্বক বা প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক। এই কৃত্রিম চুম্বককে আবার দুই ভাগে বিভক্ত করা যায়: স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক। এই স্থায়ী চুম্বককে আবার চার ভাগে বিভক্ত করা যায়: দণ্ড চুম্বক, অর্শক্ষুরাকৃতি চুম্বক, রিং চুম্বক এবং কি শলাকা চুম্বক। তাহলে এখন আমরা দেখি প্রাকৃতিক চুম্বক কি। প্রাকৃতিক চুম্বক হলো যে সকল চুম্বক খনি, পাহাড় অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় তাকে কি প্রাকৃতিক চুম্বক বলে। অর্থাৎ প্রকৃতি হতে যে সকল চুম্বক আমরা পেয়ে থাকি তাদেরকে কি প্রাকৃতিক চুম্বক বলে। প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কোনো আকার নেই এবং তেমন শক্তিশালী নয়, তবে এদের কি চুম্বকত্ব স্থায়ী থাকে। অর্থাৎ প্রাকৃতিক চুম্বকের তেমন কোনো কি আকার হয় না, প্রকৃতি হতে পাওয়া যায়, এটার কোনো নির্দিষ্ট আকার থাকে না এবং কি এরা কি তেমন শক্তিশালীও নয়, তবে কি এদের চুম্বকত্ব কি স্থায়ী, অর্থাৎ অনেক দিন পর্যন্ত এই চুম্বকত্ব এদের থেকে যায়। কৃত্রিম চুম্বক পরীক্ষাগারে বিশেষ বিশেষ ধাতব পদার্থ যেমন লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট নিয়ে বিশেষ উপায়ে যে চুম্বক তৈরি করা হয় তাকে কি কৃত্রিম চুম্বক বলে। অর্থাৎ বিশেষ উপায়ে যদি পরীক্ষাগারে বিশেষ বিশেষ ধাতব পদার্থ যেমন কি লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে নিয়ে বিশেষ উপায়ে যে চুম্বক তৈরি করা হয় তাকে কি কৃত্রিম চুম্বক বলে। কৃত্রিম চুম্বককে প্রয়োজন মতো বিভিন্ন আকারে তৈরি করা যায়। যেহেতু এটা কৃত্রিম আকারে অর্থাৎ মানুষ সৃষ্টভাবে তৈরি করা হয়, সেহেতু কি একে প্রয়োজন অনুসারে বিভিন্ন আকারে তৈরি করা সম্ভব। এদের চুম্বকত্ব বেশি অর্থাৎ এদের শক্তিশালী অর্থাৎ চুম্বক শক্তি কি বেশি থাকে এবং এরা কি নিয়মিত আকারের হয়ে থাকে। তাহলে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য হচ্ছে প্রাকৃতিক চুম্বক প্রকৃতি হতে পাওয়া যায় যেমন কি খনি, পাহাড়, আর কৃত্রিম চুম্বক পরীক্ষাগারে বিশেষ বিশেষ ধাতব যেমন কি লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদিকে নিয়ে বিশেষ উপায়ে এই চুম্বক তৈরি করা হয়। এটা কি এই চুম্বকটা কি তৈরি করা হয়। আর প্রাকৃতিক চুম্বকটা কি প্রাকৃতিক চুম্বকটা প্রকৃতি হতে পাওয়া যায়। প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট কি আকার থাকে না, কিন্তু কৃত্রিম চুম্বককে প্রয়োজন মতো বিভিন্ন আকারে তৈরি করা যায়। প্রাকৃতিক চুম্বক শক্তিশালী কম হয় কিন্তু কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব কি বেশি হয়।
তাহলে আমরা প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক দেখলাম। প্রাকৃতিক চুম্বক কাকে বলে এবং কৃত্রিম চুম্বক কাকে বলে। তাহলে স্থায়ী চুম্বক কি? যে চুম্বক দীর্ঘ সময় ধরে নিজে থেকে চুম্বকীয় ধর্ম বজায় রাখতে পারে তাকে স্থায়ী চুম্বক বলে। অর্থাৎ এটা কি, দীর্ঘ সময় ধরে নিজেকে কি কি চুম্বকীয় ধর্ম বজায় রাখতে পারে তাকে কি স্থায়ী চুম্বক বলে। অস্থায়ী চুম্বক কি? যে চুম্বক কেবলমাত্র একটি চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ একটি চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কি চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে এবং ক্ষেত্র যদি আমি সরিয়ে নিই তাহলে তার চুম্বকত্ব চলে যায়, তাকেই কি অস্থায়ী চুম্বক বলে। অর্থাৎ যে চুম্বক কেবলমাত্র একটি চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে এবং ক্ষেত্র সরিয়ে নিলে তার চুম্বকত্ব চলে যায় তাকে অস্থায়ী চুম্বক বলে। স্থায়ী চুম্বক আবার কি চার প্রকার সেটা আমরা জানি। এক হচ্ছে দণ্ড চুম্বক, দুই হচ্ছে অর্শক্ষুরাকৃতি চুম্বক, তিন হচ্ছে রিং চুম্বক এবং চার হচ্ছে শলাকা চুম্বক। তাহলে এই চারটি স্থায়ী চুম্বক দেখতে কিরকম সেটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে দণ্ড চুম্বক, যেটা কি দণ্ডাকৃতি অবস্থায় থাকে। হর্ষক্ষুরাকৃতি চুম্বক অর্থাৎ ঘোড়ার যে খুর আছে সেই খুরের আকৃতিতে যে চুম্বক সেটাকে কি ক্ষুরাকৃতি চুম্বক বলা হয়। রিং চুম্বক যেটাকে কি সার্কেল বলি, আমরা বৃত্ত বলি, সেই আকৃতিতে যে চুম্বক সেটাকে কি বলা হয় রিং চুম্বক। এবং শলাকা চুম্বক অর্থাৎ শলাকা আকৃতিতে যে চুম্বকটা আমরা কৃত্রিম ভাবে তৈরি করি সেটাকে কি শলাকা চুম্বক বলে। এখন আমরা দেখব চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কি। প্রথমেই আমরা দেখি চৌম্বক পদার্থ কি। চৌম্বক পদার্থ হচ্ছে যে সকল পদার্থ চুম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। অর্থাৎ যে সকল পদার্থ কি চুম্বকের সাহায্যে কি আকর্ষিত এবং বিকর্ষিত হয়, এছাড়া যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে কি চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট এবং এদের সংকর ইত্যাদি। অর্থাৎ সংকর বলতে বলছে যেমন লোহা নিকেল মিশ্রণ বা নিকেল কোবাল্ট মিশ্রণ বা লোহা কোবাল্ট মিশ্রণ, অর্থাৎ মিশ্রণ দুইটা চৌম্বক পদার্থ বা দুই বা ততোধিক চৌম্বক পদার্থের মিশ্রণ বুঝাইছে এখানে, সেটাই হচ্ছে কি সংকর জাতীয়। এখন আমরা দেখব অচৌম্বক পদার্থ কি। যে সকল পদার্থ চুম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয় না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। অচৌম্বক পদার্থ যেমন কাঠ, প্লাস্টিক, তামা, অ্যালুমিনিয়াম এবং কাঁচ ইত্যাদি। চুম্বক এবং অচৌম্বক পদার্থের মধ্যে মূল পার্থক্য তাহলে হচ্ছে যে চুম্বক পদার্থগুলো কি চুম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয়, কিন্তু অচৌম্বক পদার্থগুলো চুম্বকের সাহায্যে আকর্ষিত ও বিকর্ষিত হয় না। চৌম্বক পদার্থগুলোকে চুম্বকে পরিণত করানো যায় কিন্তু অচুম্বক পদার্থগুলোকে চুম্বকে পরিণত করানো যায় না। চুম্বক পদার্থের উদাহরণ হচ্ছে কি লোহা, নিকেল, কোবাল্ট বা এদের সংকর। আর অচুম্বক পদার্থের উদাহরণ হচ্ছে কাঠ, প্লাস্টিক, তামা, অ্যালুমিনিয়াম ও কাঁচ। চৌম্বক পদার্থ আবার তিন ভাগে বিভক্ত করা যায়, যথা ফেরোম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ। এই ফেরোম্যাগনেটিক পদার্থ কি, প্যারাম্যাগনেটিক পদার্থ কি, ডায়াম্যাগনেটিক পদার্থ কি সেটা আমরা একটু বিস্তারিত দেখি। ফেরোম্যাগনেটিক পদার্থ যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয় তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। অর্থাৎ এই ধরনের পদার্থগুলো কি চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয়, যেমন লোহা, ইস্পাত, কোবাল্ট ও এদের সংকর ধাতু ইত্যাদি। প্যারাম্যাগনেটিক পদার্থ যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুব কম বা সামান্য পরিমাণে আকর্ষিত হয় তাদেরকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে, যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম। ফেরোটা হচ্ছে খুব বেশি আকর্ষিত হবে আর প্যারাটা হচ্ছে খুব কম বা সামান্য পরিমাণে আকর্ষিত হয়। ডায়াম্যাগনেটিক পদার্থ যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয় তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে, যেমন দস্তা, পারদ, পানি, সীসা, টিন। তাহলে ডায়াটা হচ্ছে চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয়, আকর্ষিত না। এখানে তিনটি জিনিস এখানে দেখতে হবে। ফেরোম্যাগনেটিক হচ্ছে চুম্বকের প্রভাবে খুব বেশি আকর্ষিত হয়, প্যারাম্যাগনেটিক হচ্ছে
চুম্বকের প্রভাবে খুব কম বা সামান্য পরিমাণে আকর্ষিত হয়। আর ডায়াম্যাগনেটিক পদার্থ হচ্ছে চুম্বকের প্রভাবে বিকর্ষিত হয়। তাহলে আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ কি, প্যারাম্যাগনেটিক পদার্থ কি এবং ডায়াম্যাগনেটিক পদার্থ কি জেনে গেলাম। ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে লোহা, ইস্পাত, কোবাল্ট ও এদের সংকর। আর প্যারাম্যাগনেটিক পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম, প্লাটিনাম। আর ডায়াম্যাগনেটিক পদার্থ হচ্ছে দস্তা, পারদ, পানি, সীসা, টিন ইত্যাদি। এখন আমরা দেখব চৌম্বক ক্ষেত্র কি। চৌম্বকের চারপাশে যে স্থান জুড়ে এর প্রভাব অনুভব হয় তাকে চৌম্বক ক্ষেত্র বলে। অর্থাৎ একটি চুম্বক রাখলে ওই চুম্বকের চারপাশে যতটুকু স্থান জুড়ে এর প্রভাব থাকে ওই স্থানকে চৌম্বক ক্ষেত্র বলে। চৌম্বকীয় ফ্লাক্স কি? কোনো চুম্বকের উত্তর মেরু থেকে যতগুলো চৌম্বক বলরেখা বের হয়ে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে অগ্রসর হয়ে দক্ষিণ মেরুর দিয়ে পৌঁছায় তাদের সবকটিকে সম্মিলিতভাবে চৌম্বকীয় ফ্লাক্স বলে। অর্থাৎ কোনো চৌম্বকের উত্তর মেরু হতে যতগুলো বলরেখা বের হয়ে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে অগ্রসর হয়, মানে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছায় তাদের সবকটিকেই কি সম্মিলিতভাবে চৌম্বক ফ্লাক্স বলে। এখন এখানে কথা হচ্ছে যে বলরেখা কি জিনিস। আমরা যদি এই চিত্রটি দেখি, এই চিত্রে দেখা যাচ্ছে যে এই যে রেখাগুলো যাচ্ছে নর্থ পোল হতে সাউথ পোল, অর্থাৎ উত্তর মেরু হতে দক্ষিণ মেরু। এই যে রেখাগুলো যাচ্ছে এই রেখাগুলোই হচ্ছে কি চৌম্বক বলরেখা। এটাই বলছে যে একটি চুম্বক হতে উত্তর মেরু হতে যতগুলো বলরেখা বের হয়ে চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে, চুম্বক ক্ষেত্রটা কি আমরা সেটা দেখছি যে চুম্বকের চারপাশে যতটুকু স্থান জুড়ে এর প্রভাব অনুভব হবে। তাহলে এই চুম্বকের চারপাশের যতটুকু স্থান জুড়ে এর প্রভাব অনুভব হবে সেটাই হচ্ছে কি চুম্বক ক্ষেত্র। তাহলে এই চুম্বকের উত্তর মেরু হতে যতগুলো বলরেখা বের হয়ে চুম্বক ক্ষেত্র দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছাবে এদের সবকটিকে কি বলা হচ্ছে চৌম্বকীয় ফ্লাক্স বলা হয়। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলতে যাই তাহলে একটি নির্দিষ্ট জায়গার উপর দিয়ে চৌম্বক ক্ষেত্র কতটা প্রবাহিত হচ্ছে তা চৌম্বকীয় ফ্লাক্স দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ একটা চুম্বক যদি রাখা হয় তাহলে তার চারপাশে যে নির্দিষ্ট জায়গা জুড়ে এর চৌম্বক ক্ষেত্র কতটা প্রবাহিত হচ্ছে সেটা বোঝানোর জন্যই এই চুম্বকীয় ফ্লাক্সের মাধ্যমে তা প্রকাশ করা হয়। আমরা যদি এটার গাণিতিক ভাবে দেখি তাহলে এই চুম্বকীয় ফ্লাক্সকে সংক্ষেপে ডাব্লিউ বা ফাই, এই চিহ্নটাকে বলা হয় কি ফাই, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় ফ্লাক্সের গাণিতিক ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে কোন চুম্বক ক্ষেত্রের ফ্লাক্স হবে এম বাই রিলাক্টেন্স। একে আবার এনআই বাই এস দ্বারাও প্রকাশ করা হয় এই চুম্বকীয় ফ্লাক্সকে। তাহলে চুম্বকীয় ফ্লাক্স সমান সমান এফ বাই রিলাক্টেন্স বা এনআই বাই এস। এই এফ কে কি বলা হয় ম্যাগনেটোমোটিভ ফোর্স, যাকে কি এনআই দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে কয়েলের মোট টান সংখ্যা, অর্থাৎ একটি কয়েলে কতগুলো টান আছে ওই টানকে সংখ্যা দ্বারা প্রকাশ করতে হলে এন ব্যবহার করা হয়। আই হচ্ছে কয়েলে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ কয়েল দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং এস হচ্ছে কি রিলাক্টেন্স। তাহলে চুম্বকীয় ফ্লাক্স কি সেটা আমরা জেনে গেলাম। এই চুম্বকীয় ফ্লাক্স কিন্তু এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইলেকট্রিক্যাল টেকনোলজিতে আমরা যতবার মোটর নিয়ে বা জেনারেটর নিয়ে আলোচনা করব তখনই এই চুম্বকীয় ফ্লাক্সটা কি চলে আসবে। তাই এটি কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মোটর বা জেনারেটরের ক্ষেত্রে। তাহলে আমরা কি চুম্বক ক্ষেত্র হচ্ছে চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে এর প্রভাব অনুভব হয় তাকে কি চুম্বক ক্ষেত্র বলে। আর চুম্বকীয় ফ্লাক্স হচ্ছে কোন চুম্বকের উত্তর মেরু হতে অর্থাৎ নর্থ পোল হতে যতগুলো বলরেখা বের হয়, এই যে যে রেখাগুলো যাচ্ছে এগুলোকে কি বলরেখা বলা হয়, বের হয়ে চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে অর্থাৎ এই চুম্বকের চারপাশের ভিতর দিয়ে অগ্রসর হয়ে মানে প্রবাহিত হয়ে দক্ষিণ মেরুতে অর্থাৎ সাউথ পোলে গিয়ে পৌঁছায় এদের সবকটিকে কি সম্মিলিত ভাবে বলা হয় কি চুম্বকীয় ফ্লাক্স। চুম্বকীয় ফ্লাক্সে কি ডাব্লিউবি বা ফাই ফাই দ্বারা চিহ্নিত করা হয়। গাণিতিক ভাবে যদি আমরা বুঝাইতে যাই তাহলে চুম্বকীয় ফ্লাক্স সমান সমান কি এফ ভাগ রিলাক্টেন্স বা এনআই ভাগ এস।
এখানে MMF হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, যাকে NI বলা হয়। N হচ্ছে কয়েলের মোট টান সংখ্যা, I হচ্ছে কয়েলে প্রবাহিত কারেন্ট এবং S হচ্ছে কি রিলাক্ট্যান্স। বিভিন্ন পদ্ধতিতে চুম্বক তৈরি করা যায়, যেমন ঘর্ষণ পদ্ধতি, স্পর্শ পদ্ধতি এবং কি বৈদ্যুতিক পদ্ধতি। আমরা যে কৃত্রিম চুম্বক ল্যাবে বিশেষ পদার্থ নিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করি, তার তিনটি পদ্ধতি হচ্ছে ঘর্ষণ পদ্ধতি, স্পর্শ পদ্ধতি এবং কি বৈদ্যুতিক পদ্ধতি। আমরা বৈদ্যুতিক পদ্ধতিটি একটু আলোচনা করব এই অধ্যায়ে। যে বৈদ্যুতিক কারেন্টের সাহায্যে যে চুম্বক তৈরি করা যায় তাকে বৈদ্যুতিক চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট বলে। এই পদ্ধতিতে চুম্বক তৈরি করলে চুম্বক খুব শক্তিশালী হয়। অর্থাৎ বৈদ্যুতিক পদ্ধতি হচ্ছে বিশেষ বিশেষ পদার্থগুলোকে নিয়ে যদি আমরা বৈদ্যুতিক কারেন্টের সাহায্যে চুম্বক তৈরি করি, তাহলে ওই পদ্ধতিকে বৈদ্যুতিক চুম্বক পদ্ধতি বা ইলেকট্রোম্যাগনেট বলে। এই পদ্ধতিতে যদি আমরা চুম্বক তৈরি করি, তাহলে কি এই চুম্বক কি খুবই শক্তিশালী হয়। তাহলে এই বৈদ্যুতিক পদ্ধতিটি আমরা একটু চিত্রের সাহায্যে বিশ্লেষণ করি। তাহলে বৈদ্যুতিক পদ্ধতিতে চুম্বক তৈরিকরণ, এইটাই হচ্ছে সেই চিত্র যার সাহায্যে আমরা বৈদ্যুতিকভাবে কিভাবে চুম্বক তৈরি করা যায় সেটি আমরা বিশ্লেষণ করব। বলছে যে যে দণ্ডকে চুম্বকে পরিণত করতে হবে তার উপর দিয়ে ইনসুলেশন আবরণযুক্ত তার দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এটাই হচ্ছে সেই চুম্বক দণ্ড যার উপরে কি ইনসুলেশন আবরণযুক্ত তারকে এইভাবে কয়েল আকারে কি পেঁচিয়ে নিতে হবে। এটাই বলছে যে যে দণ্ডকে চুম্বকে পরিণত করতে হবে তার উপর দিয়ে ইনসুলেশন আবরণযুক্ত তার দিয়ে পেঁচিয়ে নিতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে সেই চুম্বক দণ্ড। এই দণ্ডের উপরে কি ইনসুলেশন যুক্ত তার কি কয়েল আকারে কি এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এটাই বলছে যে চিত্রে একটি কাঁচা লোহার চারিদিকে ইনসুলেশনের আবরণ যুক্ত একটি তার পেঁচানো হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে কি একটা কাঁচা লোহা। এই বারটাকে ধরা হয়েছে কি একটি কাঁচা লোহা যার উপরে কি ইনসুলেশন যুক্ত তার কি কয়েল আকারে পেঁচানো হয়েছে। এই তারের দুই প্রান্তে একটি চাবি, অর্থাৎ এই কয়েলের দুই প্রান্তে কি একটা চাবি কে, একটি ব্যাটারি বি এবং পরিবর্তনশীল রেজিস্ট্যান্স RH যে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ পরিবর্তনশীল রেজিস্ট্যান্স HR কি সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে কাঁচা লোহা, এই কাঁচা লোহার উপরে যে ইনসুলেশন যুক্ত তার পেঁচানো হয়েছে তার দুইটা প্রান্ত, এই একটা প্রান্ত এবং কি এই একটা প্রান্ত। এই প্রান্তের সাথে কি একটা কে চাবি যুক্ত করা হয়েছে, তার সাথে একটি ব্যাটারি যুক্ত করা হয়েছে এবং এর সাথে কি RH একটি কি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স যুক্ত করে কি সার্কিটটি সম্পূর্ণ করা হয়েছে। যেহেতু আমরা জানি কারেন্ট প্রবাহের জন্য কি একটি ক্লোজ লুপ বা বদ্ধ বর্তনীর দরকার, সেহেতু এই পেঁচানো অংশের দুটি প্রান্ত, এই একটি প্রান্ত এবং কি এই একটি প্রান্ত, এই প্রান্তটা চলে গেছে পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের সাথে এবং এই প্রান্তের সাথে কি একটি চাবিকে যুক্ত হয়েছে এবং এই দুইটাকে কি ব্যাটারির সাহায্যে বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজ দেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে এই বর্তনীটি কিভাবে কাজ করতেছে। বলতেছে যে এখন চাবি বন্ধ করলে ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে বৈদ্যুতিক কারেন্ট বের হয়ে তারের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তে পৌঁছাবে। যদি এই চাবিটি বন্ধ করা হয়, অর্থাৎ চাবি বলতে কি এটা সুইচ বোঝানো হয়েছে, অর্থাৎ সুইচকে যদি অন করা হয়, আমরা এই চাবিটিকে সুইচের সাথে তুলনা করি। যে সুইচকে যদি আমি অন করে দেই, তাহলে এই ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে বৈদ্যুতিক কারেন্ট বের হবে, বের হয়ে তারের ভিতর দিয়ে, এই যে তারের ভিতর দিয়ে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি এই যে যাচ্ছে কারেন্ট গুলো, তারের ভিতর দিয়ে কি কারেন্ট প্রবাহিত হয়ে এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কারেন্ট কি হবে ব্যাটারির এই নেগেটিভ প্রান্তে এসে পৌঁছাবে। এটাই এখানে বলছে। তারপরে বলছে এই কারেন্ট চলাকালীন অবস্থায় কাঁচা লোহার দণ্ডটি একটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে। অর্থাৎ কারেন্ট প্রবাহিত হওয়া অবস্থায় এই কাঁচা লোহাটি কি একটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে, কিন্তু কারেন্ট প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথেই লোহার দণ্ডটি এর চুম্বকত্ব হারিয়ে ফেলবে। অর্থাৎ সুইচকে যদি আমি, অর্থাৎ চাবিটিকে যদি আমি অফ করে দিই বা সুইচকে যদি আমি অফ করে দিই, তাহলে কি
ব্যাটারি সরবরাহ কি বন্ধ হয়ে যাবে। আর ব্যাটারি সরবরাহ বন্ধ হলে কি কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। আর বলতেছে যে এই কারেন্ট প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে লোহার দ্বন্দ্বটি কি চুম্বকত্ব হারিয়ে ফেলবে। আর দ্বন্দ্বটি যদি ইস্পাতের হয়, যদি এই কাঁচা লোহাটা যদি ইস্পাতের হয় তাহলে তা একটি স্থায়ী চুম্বকে পরিণত হবে। এটা যদি কাঁচা লোহা না হয়ে যদি ইস্পাতের হইতো তাহলে কি এই চাবি বা সুইচটি অফ করলেও কি এর চুম্বকত্ব হারাইতো না, সে কি একটা স্থায়ী চুম্বকে পরিণত হইতো। পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মাধ্যমে তারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কমিয়ে বাড়িয়ে বা তারের প্যাচ সংখ্যা কম বেশি করে চুম্বকের শক্তি কম বা বেশি করা যায়। এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মান আমি যদি কমাই বা বাড়াই তাহলে এই কমানো বাড়ানোর মাধ্যমে চুম্বকের শক্তি কম বা বেশি করা যায়, অথবা তারের প্যাচ সংখ্যাও কি কম বেশি করেও কি এই চুম্বকের শক্তি কম বেশি করা যায়। তাহলে যদি আমরা একটু সংক্ষেপে বলি যে বৈদ্যুতিক পদ্ধতিতে চৌম্বক তৈরি করার নিয়ম হচ্ছে একটি চৌম্বক পদার্থ, সেটা কাঁচা লোহা হইতে পারে, ইস্পাত হইতে পারে, নিকেল হইতে পারে, কোবাল্ট হইতে পারে, তার উপর দিয়ে কি একটি ইনসুলেশন যুক্ত তার এইভাবে কয়েল আকারে পেঁচাইতে হবে, যার দুটি প্রান্ত একটি প্রান্ততে কি সুইচ বা চাবি সংযুক্ত করা হয়েছে, তারপরে তার সাথে কি একটি ব্যাটারি যুক্ত করা হয়েছে, এর সাথে একটি পরিবর্তনশীল রেজিস্ট্যান্স যুক্ত করে কি অপর প্রান্তের সাথে সংযুক্ত করে কি সার্কিটটি বদ্ধ সার্কিটে পরিণত করা হয়েছে। এখন এই সার্কিটে যদি আমি সুইচ বা চাবিকে বন্ধ করি বা অন করে দেই তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে কারেন্ট বের হয়ে এই কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হবে, কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মধ্যে আসবে এবং এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি ব্যাটারির নেগেটিভ প্রান্তে পৌঁছাবে। যখন এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন কি এই বারটি, সেটা কাঁচা লোহা হোক বা ইস্পাত হোক বা কোবাল্ট হোক বা যেটাই হোক, সেটা কি একটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে। এখন যদি আমি এই চাবি বা সুইচকে অফ করে দেই তাহলে কি কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। কারেন্ট প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে যদি এই বারটি কাঁচা লোহা হয় তাহলে কি চুম্বকত্ব হারিয়ে ফেলবে, কিন্তু যদি এটি ইস্পাতের হয় তাহলে কি এই বারটি শক্তিশালী চুম্বকে পরিণত হবে। আর এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্স এখানে কি কাজ করতেছে, বলছে যে এই পরিবর্তনশীল রেজিস্ট্যান্সের মান যদি আমি কমাই বাড়াই তাহলে কি এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ কি কম বেশি হবে, যার ফলে কি এই বারের চুম্বক বা চুম্বকের শক্তি কম বা বেশি হবে। অথবা যদি আমি এই প্যাচের সংখ্যা কম বেশি করি তাহলেও কি এই বারের চুম্বক শক্তি কি কম বেশি করানো যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।